সুপ্রিম কোর্টের 6-6বার রায় দিয়েছে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে, রাজ্য সরকার দিচ্ছে না। আজকে 20,000 স্থায়ী কর্মচারী মিলে কালীঘাট অভিযান ছিল, কি বলবেন? মাঝপথে তাদেরকে আটকে দেওয়া হয়েছে কোথায়? This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেঁচে থাকবে, সমাজে দুটো শ্রেণী আরও তাদের পার্থক্য বাড়বে, গরিব আরও গরিব হবে, বড়লোক আরও বড়লোক হবে। এটা যেমন গোটা ভারত জুড়ে বিজেপির নীতি, একইভাবে পশ্চিমবাংলায় তৃণমূলের নীতি। গতকাল দেখা গেল হাওড়ার পিলখানায় স্থানীয় শাসক দলের বিধায়কের ঘনিষ্ঠ একজন প্রমোটারকে গতকাল দেখলেন গোটা হাওড়া শহর জুড়ে, আপনার মনে থাকা উচিত, আমি নিয়ে বসে আছি এই জন্যে, গত কয়েক বছরের মধ্যে মানে জাস্ট 2025 এবং 26 সালের 3টি ঘটনা আপনার মনে থাকবে। 20 নভেম্বর 2025 শিবপুর হাউজিং কমপ্লেক্সের 16 তলার ফ্ল্যাটে 35 বছরের একজন মহিলা, তিনি প্রথম বুলেট ইনজুরি পেয়েছিলেন। গত নভেম্বর মাসের ঘটনা, একটা 16 তলার উপরে একজন মহিলাকে গুলি করা হয়। এখন তার হাজব্যান্ড, তাকে গ্রেপ্তারও করা হয়েছিল, ডোমেস্টিক ডিসপিউট। এখন এই ভিকটিম তিনি হসপিটালে ট্রিটেড হয়েছিলেন। আমি মনে আছে 27-11 তারিখ, 20-11 তারিখ শিবপুরের ফ্ল্যাটে যখন গুলি চলছে, 27-11-2025 তারিখে বালি নিশ্চিন্দায় বুড়ো শিবতলার কাছে লিলুয়া থানার অন্তর্গত জায়গায় দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল, যিনি তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য, তাকে গুলি চালানো হয় এবং এসে মানে শুটাররাই তাকে গুলি চালান এবং সেভারাল রাউন্ডস অফ ফায়ার সেখানে চলে। পিলখানায় 25/2 ঘটনা আপনারা দেখেছেন। আমি তার আগের ঘটনা বলতে পারি যে আমাদের এই হাওড়াতে শিবপুর থানার অন্তর্গত চৌড়াবস্তি পিএম বস্তির কাছে প্রেম সিং, তৃণমূল মদতপুষ্ট একজন প্রমোটার, খুন হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের আর একটা মন্ত্রীর ছত্রছায়া থাকা একটি গ্রুপের গুন্ডামস্তানদের দ্বারা, এবং সেটা তৃণমূলের পার্টি অফিসের কাছাকাছি জায়গায় ঘটেছে। এটা গত 2 বছরের মধ্যে এতগুলো শ্যুট আউটের ঘটনা আপনাকে দিচ্ছে, অসংখ্য আরও হয়েছে। এর বাইরে তো লিলুয়া অঞ্চলে শ্যুট আউট হয়েছে, তৃণমূল নেতার গাড়ি দেখে শ্যুট করেছে কেউ। তৃণমূল নেতা সম্ভবত ওখানে 2জন তৃণমূল নেতার গাড়িতে এরকম গুলি চালানোর ঘটনা ঘটেছে। ওখানে 2জন তৃণমূল কংগ্রেসের নেতা, একজন কৈলাস মিশ্র, তার গাড়িতেও বোধহয় একবার কেউ গুলি চালিয়ে দিয়েছিল। আবার ওইখানে আরেকজন তৃণমূলের নেতা দেবেন্দর না কী নাম দেখলাম, ধর্মেন্দর আর দেবেন্দর, তার গাড়িতে নাকি গুলি চলেছে। আসলে তৃণমূল কংগ্রেসের রাজত্বে হাওড়া শহরটাকে মাফিয়ার রাজের অন্তর্গত করা হয়েছে এবং এটা শুরু হচ্ছে এদের এই মাফিয়া রাজের সূত্রপাত যে জায়গাটায়, এই যেটা মুখ্যমন্ত্রীর খুব প্রিয় জায়গা, মাঝে মধ্যেই দেখবেন না স্বর্ণময়ী রোডের পার্কিং নিয়ে মুখ্যমন্ত্রীর খুব প্রশ্ন হয়। এই স্বর্ণময়ী রোডের পার্কিং সম্পর্কে ওনার এত আগ্রহ কিসের? কারণ স্বর্ণময়ী রোড দিয়ে ঢুকলেই গঙ্গার ধারের জমিগুলো কীভাবে বিক্রি হচ্ছে, সেটা কোথাও সোলারিস সালিমার বানানোর জন্যে, কোথাও সেটা আপনার মার্লিন রিভার সাইড বানানোর জন্য, কোথাও সেটা অন্য কোনো মল বানানোর জন্য। এখানে এই দেখবেন পিএস গ্রুপ একটা প্রজেক্ট করছে গঙ্গার ধারে। সেখানে ন্যূনতম যে সমস্ত আইনি সুরক্ষাগুলি ছিল, সেটা পরিবেশের পক্ষেও, গরিব মানুষ যারা আছেন ওই জমিগুলোতে তাদের রক্ষার ক্ষেত্রেও কোনো কিছুকে মান্যতা না দিয়ে শুধু মাফিয়া নিয়ন্ত্রিত একটা ব্যবস্থাকে চাপানো হচ্ছে। এবং আমি বলছি কীরকম অবস্থা হয়, এই আমার কাছে একজন তৃণমূল কংগ্রেসেরই নেতা এসেছিলেন, আমি তার নামটা স্বাভাবিক কারণেই এখানে বলবো না আপনার কাছে, কারণ তারও সুরক্ষার প্রশ্ন। বেশ পরিচিত নেতা এবং তৃণমূলের জেলার যিনি মন্ত্রী তার ঘনিষ্ঠ, এবং এই উত্তরাহাওড়ার যে বিধায়কের নাম আসছে তার ঘনিষ্ঠ, মাইনরিটি নেতা একজন। তিনি আমাকে একদিন এলেন, এসে বললেন, দাদা এই একটা বিজ্ঞাপন দেখাচ্ছেন, বিজ্ঞাপনটা একটা খুব পরিচিত মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের ফ্ল্যাট বিক্রির প্রশ্নে। বলছে মুসলিমস আর নট অ্যালাউড টু অ্যাপ্লাই। বিভাজন, শুধুমাত্র মাফিয়া রাজ নয়, তারপর সেটাকে বিভাজনের কাজে ব্যবহার করা, হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করা, রাজনীতির কারণ দিয়ে বিভাজন করো, কারখানা উঠে গেছে, কারখানার জমিগুলোকে বেচো, বড় লোকের ফ্ল্যাট হবে, সেখান থেকে নেতারা টাকা পিটবে আর সেই টাকায় ভোট হবে। এই অবস্থা তো তৈরি করেছে, ফলে কেউ বাঁচছে না। এখন তৃণমূলকে মারছে, মস্তানকে মারছে, সব মস্তানি এখন তৃণমূলের ছত্রছায়ায়, যা হবার তাই ঘটছে। আমি শুনলাম উত্তরাহাওড়ার বিধায়ক আজ সকালবেলা বলেছেন যে একজন বিধায়কের পক্ষে দেখা মানে সম্ভব নয় যে তিনি কার বাইকে চড়ছেন। আমি বুঝলাম তার পক্ষে সম্ভব নয়, কিন্তু দেখুন তো এইখানে যে ছবিগুলো আমরা পেয়েছি, সেই ছবিগুলো থেকে কি কোথাও মনে হচ্ছে যে বিধায়কের মানে বিধায়ক কার বাইকের পিছনে বসছেন সেটা যেমন দেখা সম্ভব নয়, ঠিক তেমনি আপনি আমাকে বলুন এই যে কথাগুলো আসছে
যে বিধায়ক নিজে চালাচ্ছেন আর গাড়িতে বসছেন কে? বিধায়ক নিজে বাইক চালাচ্ছেন আর সেই বাইকে বসে থাকছেন যিনি, তার এই যে লোকটা, এই যে ছবিটা এসছে, এই রকম জায়গায় কি কোনো মানুষের পক্ষে দাঁড়ানো সম্ভব যদি বিধায়কের খুব পরিচিত না হয়? অস্বীকার করতে পারবেন? তাহলে কি হচ্ছে? তাহলে গৌতম বাবু কি এই অসত্য কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করতে যাবেন? উনি বাইক চালাচ্ছেন, ওনার বাইকের পিছনে কে বসছেন উনি চেনেন না? যাকে তাকে উনি বাইকে তুলে নেবেন? আর উনি তো সিজন পলিটিশিয়ান, উনি তো আর ওই খেলার মাঠের খেলতে খেলতে প্রমোটারি করতে করতে টাকা দিয়ে এমএলএ হয়ে যাননি। হাওড়াতে সব আছে, এইসব মালপত্র আছে। উনি তো তোলাবাজির টাকা তুলে ওখানে দিয়ে টিকিট কিনে আনেননি। উনি তো অনেকদিন ধরে তৃণমূলের নেতা ছিলেন, ওনার রাজনীতি সম্পর্কে উনি জানেন। ওনারও যদি এখন থেকে না উদ্যোগ নেন, দেখুন ওনার অভিভাবকের অবস্থা যেরকম হয়েছে, এখন অভিভাবক করে আর সামনে এরকম করে পুতুলের মতন বসিয়ে রেখেছে হাওড়ার অভিভাবক, তৃণমূল কংগ্রেসের অভিভাবকের হাল কি? পুতুল অভিভাবক। হাওড়ার মন্ত্রী যখন বলছে পুতুল বলছে না মানুষ বলছে, বোঝা যাচ্ছে না অরূপ রায় এই দুর্দশা হয়েছে। অথচ এই লোকটা এখনকার নেতা, এই দলটার সর্বোচ্চ নেতা ছিলেন। এখন ওকে সবাই ওই অভিভাবক রয়েছে, ওই অভিভাবক, তার কথার কোনো মূল্য নেই, তার কোনো নিয়ন্ত্রণও নেই। গৌতম চৌধুরীর ওই খেয়াল হবে, উনিও সভাপতি হয়ে গেছেন, জেলা সভাপতি। গোটা উত্তর হাওড়াটা এখন টাকা তোলার একটা জায়গা তৈরি হয়েছে, ফলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। বলছিলাম স্যার, দেখা গেল গতকাল সিভিল কোর্ট এবং হাইকোর্টে বোমার আভাস, এটা কি ইঙ্গিত বহন করছে? দেখুন, বোমার আবাস ইঙ্গিত বহন খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, এরকম অবস্থা হবে। কারণ এই আতঙ্কের তদন্ত যেমন করতে বলা হয়েছে, তদন্ত চলবে, বেরোবে। কিন্তু যেটা নিয়ে চিন্তিত আমি, সেটা হচ্ছে এই যে এসআইআর প্রক্রিয়ার ওটার তালিকা প্রকাশের দিনটা এগিয়ে আসছে, এবং যত এগিয়ে আসছে এটা মনে রাখবেন, মমতা ব্যানার্জির বিদায়ের ঘণ্টাটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেজে উঠবে। এই প্রক্রিয়াতে মমতা ব্যানার্জি যা যা কথা বলেছিলেন, একটা কথা উনি রাখতে পারেননি, এবং পশ্চিমবাংলার একজন ভ্যালিড ভোটারের নাম গেলেও তার দায়ও মমতাকে নিতে হবে। আর পশ্চিমবাংলার একজন সংখ্যালঘু মুসলমানের নাম যদি বিদেশ হিসেবে চিহ্নিত হয়, তার দায়িত্ব মমতাকে নিতে হবে। সমস্ত দায় মমতার। 28 তারিখের পর এই নাম যাদের থাকবে না, যদি নাম না থাকে, পাড়ার তৃণমূল নেতা দায় নেবে। এই কথা পরিষ্কার বলে দিন, মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে প্রোটেক্ট করুন। বলছিলাম স্যার, আপনি বলছেন যে উনি রাজারানী হিসাবে থাকতে চান, কিন্তু উনি তো নিজের স্যালারিটা নেন না, এমনকি উনি ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত। এরপরে একটা ওর কথা কেউ বিশ্বাস করে না। উনি দুবার বুদ্ধবাবুর নাম করে এখন একটুখানি ওই কি বলা হয় বলুন তো, বাংলাতে এই কথাটা আছে কিন্তু সেটা ওই রাজনৈতিক, আমি যুক্ত করে দিলাম, মরণকালে হরিনাম কথা ছিল না, রাজনৈতিক মরণকালে হরিনাম করছেন, রাজনৈতিক মরণকালে বুদ্ধ নাম করতে নেমেছেন দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়।